প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। আমরা তার সঙ্গে চলে যাচ্ছি কথা বলতে। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে কিছু তাৎক্ষণিক প্রশ্ন করব। আমি ভালো আছি, আশা করছি আপনি প্রস্তুত। আপনার নাম শহীদ মাহমুদ জঙ্গী, নামের সঙ্গে জঙ্গি যুক্ত হওয়ার গল্পটা একটু শুনি। হ্যাঁ, এটা পুরা নাম হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গী চৌধুরী। চৌধুরীটা লিখি না আমি একটু। আর জঙ্গিটা এটা ফ্যামিলির টাইটেল না, কিচ্ছু না। আমাদের সময় বাবা মারা ওই যে কোনো ভালো মানুষের নামের সাথে মিলিয়ে নাম রাখতে চেষ্টা করতেন আর কি। তো আমাদের, আপনি শুনেছেন কি জানেন না, আমরা বরপীর সাহেব বলি, বরপীর হযরত আব্দুল কাদের জিলানী ইরাকের। তো ওনার বাবার নাম ছিল সালে জঙ্গী। তো ওখান থেকে যেহেতু উনি একজন বরপীর সাহেবের বাবা, ওনার নাম, উনিও পীর, ওনার নাম এটা। তো ওখান থেকে নামটা আমার সাথে দিলে বা আমাদের সাথে দিলে আমরা হয়তো জীবনে কিছু ভালো করতে পারবো, এই ভাবনা থেকে আর কি। আমরা জানি ছোটবেলায় আপনি খুব স্কুল পালাতেন। স্কুল পালিয়ে কি করতেন? আচ্ছা, স্কুল পালিয়ে আমরা যেখানে যেতাম সেটা হচ্ছে, আমার সাথে আমার আরেক বন্ধুও ছিল, সেটা হচ্ছে ওই পাবলিক লাইব্রেরি ছিল ও কাছাকাছি কিন্তু আমাদের স্কুল থেকে। তো ওখানে যেতাম, ওখানে কিছুক্ষণ পড়াশোনা করে টোরে আমার কাজিনদের, চাচাতো ভাইদের একটা হল ছিল, খুরশিদ মহল, তখন সিনেমা হল। তো ওখানে আবার ওই যে যারা গেট কিপার থাকে আর না, ওরা সবাই চিনতো আমাকে, এই যে ওনাদের কাজিন। তো দুইজন মিলে ওখানে গিয়ে বসে সিনেমা দেখতাম। একই সিনেমা হয়তো প্রতিদিন দেখছি এরকম করে আর কি। তারপর একদিন তো ধরা পড়ি। হ্যাঁ, ধরা পড়ার পর তারপর আস্তে আস্তে ধরা পড়ার পর অনেক কিছু অনেক হয়েছিল কিছু এবং হয়েছে। আপনাকে বোর্ডিং স্কুলেও দেওয়া আমাকে হয়েছিল। বোর্ডিং স্কুলে দেওয়া সেখানে হয়েছিল। গিয়ে কি দুষ্টুমিটা কমেছিল? ওখান থেকেও আমি পালিয়েছি একবার। হ্যাঁ, তারপর শেষের দিকে ওখানে কিন্তু ওখানে পড়ালেখাটা খুব ভালো হতো। তারপর আস্তে আস্তে ঠিক হলো আমাকে। বাকিটা আছে অনেক লম্বা গল্প। অনেক গল্প, এবং সেই গল্পের ফাঁকে গান লেখালেখি শুরু হলো। রাইট। তারপরে একটি গান হলো যতীন স্যারের ক্লাসে। বাস্তবিক জীবনে আপনার কি জীবনে যতীন স্যারের ক্লাস ছিল এরকম? হ্যাঁ, এগুলা কিছু জিনিস তো অবজারভেশনে আপনার থাকবে। কিছু কেউ কেউ তো অবজার্ভ করতে পারে, তাই না, বুঝতে পারে যে এটা হচ্ছে। তো এখন এখনকার তো কলেজ কেমন যায় না। তো আমাদের সময় তো ওই সামনের দিকে মেয়েদের বসানো হতো। হ্যাঁ, ছেলেরা পিছনে বসতো বা আচ্ছা। মেয়েরা থাকতো এক পাশে। হ্যাঁ, তো আর এক পাশে ছেলেরা বসতো পুরাটা, যেহেতু মেয়ের সংখ্যা খুব কম ছিল। তো কেউ কেউ তো এদিক ওদিক তাকাতো, এটা তো একটা নর্মাল ব্যাপার ছিল তখন। আর আমরা ধরে নিতাম যে এখনো তাই আছে। তাই ওখান আছে। থেকেই লেখা আর কি। আচ্ছা, আমরা জানি আপনি অভিনয়ও করেছেন। স্কুলে হ্যাঁ, মন্টুর পাঠশালা, মন্টুর পাঠশালা। সেখানে আপনি অভিনয় করেছেন। পরবর্তীতে কি কখনো অভিনেতা হিসেবে কাজ করতে ইচ্ছা হয়? না, ওটা হয় না আমার। আমি আমি তারপর কলেজ ইউনিভার্সিটি ওই যে শখের কিছু অভিনয় করেছি, অতটুকুই কিন্তু। এবং আমরা দেখেছি আপনি ছাত্র রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। আমি ছাত্র রাজনীতি ঠিক ওইভাবে না। আমি ছিলাম, একটা বই দিয়েছিল আমাদেরকে পাকিস্তান সরকার, পাকিস্তান দেশ ও কৃষ্টি। ওটার বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছিল তখন। ওইটা চিটাং চ্যাপ্টারের ক্লাস 9 থেকে আমি ওটার সাধারণ সম্পাদক ছিলাম। তো ওটা পরবর্তী কি রাজনীতিবিদ হতেও কখনো না, ইচ্ছা করেন? ওটাও আপনার বাবা তো খুব আমার বাবা ঠিক রাজনীতি করেও উনি খুব যে একটা বেশি করেছে তার, উনি যুক্তফ্রন্টের চিটাং চ্যাপ্টারের সাথে ছিলেন, পরে উনি সমাজসেবায় চলে এসেছিলেন। অনেক ধরনের পেশার সঙ্গেই আপনি যুক্ত ছিলেন। শেষ পর্যন্ত এসে গীতিকবি কেন হলেন? না, আমি অনেক ধরনের পেশার পাশাপাশি গীতি কবিতাটা লিখেছি। হ্যাঁ, আচ্ছা। আমার কেন জানি মনে হয়েছে যে আমার যদি আর্থিক অবস্থাটা ভালো না থাকে তাহলে ওই গীতি কবিতাটা ওইভাবে আমি হবে না। কারণ ওই দিকটা থেকে আমি একটু নিশ্চিন্ত থাকতে চাই সব সময়, যে না, যেন আমাকে কারোর কাছ থেকে ধার কর্য করতে না হয়। কাজে আমার পেশা সবসময় ছিল, এবং গীতি কবিতা লিখে জীবন ধারণ করা যায় এটা আমি মনে করতাম না। আচ্ছা। হ্যাঁ, আমাদের দেশে আর কি। তো পেশা ছিল। তবে একটা কেন লিখি এটার মধ্যে একটা কারণ আছে, সেটা হচ্ছে এটার মতো আনন্দ আর কিছুতে আমি পাই না। এরকম আনন্দ নিয়ে আপনি অনেক গান হ্যাঁ, তো লিখেছেন। এখন হয়েছে কি, আমি একটু একটু এটা হ্যাঁ। ক্লিয়ার করি। যখন একটা গান লেখা হয় এবং সুর করা হয়, যেমন এই যে আমরা একটা গান করলাম আজকেই ধরেন, করলাম এখানে আমাদের, যে এখনই সুর করলাম, সুর হলো, লেখা হলো, সুর হলো। তারপর যখন ওটা সুর হয়ে বের হয়, যখন ওটা আমরা মনে করি সুরকার, এবং আমরা যখন মনে করি যে এটা ভালো হয়েছে, সেই সময়ের আনন্দের মতো আনন্দ আর কিছুতেই নাই। আপনি সুরের কথা বলছিলেন। আমরা শুনেছি অনেক গীতিকবি সুরকে মাথায় রেখে গান লিখেন। আপনার ক্ষেত্রেও কি বিষয়টা তাই? সুরকারকে মাথায় রেখে আহ আমি ওটা ঠিক জানি না। তবে আমার তো একটা প্যাটার্ন তো জানা আছে আমার। নকিব কী প্যাটার্নে করে, বা পিলু কী করে, বা বাচ্চু কীভাবে করতো, ইভেন পার্থ কীভাবে করতো। তবে যেটা আমি বলবো যে আমার গানগুলোর প্রতি অত্যন্ত ভালো মতো সুবিচার হয়েছে। আমি আজ যে শিশুর কথা বলছি, যে পিলুর অসাধারণ সুর, পিলুরই এই যে
সময় যেন কাটে না, বড় একা একা লাগে। যখন আপনি এই একা একা শব্দতে যাবেন তখন কিন্তু আপনাকে পুরো একা করে দেয় সে। সুরের এত বড় গুণ যে আপনাকে যখন পুরো একা করে দিচ্ছে তখন আপনি সেই গান ভালোবাসবেন। আমরা যদি ব্যান্ড সুরেলার কথা চিন্তা করি এবং ব্যান্ড সুরেলা থেকে ব্যান্ড সোলস, এই যাত্রাটার সঙ্গে আপনি ছিলেন একেবারে ওতপ্রোতভাবে, যাত্রাটা নিয়ে একটু শুনি। সেটা তো আমিও জানতাম না, এটা ওদের দুজন যে দুজন প্রথম সুরেলা করেছিল, সাজেদুল আলম আর মমতাজ হক লুলু, তারা দুজনেই তাদের গল্প বলছে। তখন আমাদের একটা সূচনা সংগঠন ছিল, হ্যাঁ, আমরা একটা রবীন্দ্র নজরুল জয়ন্তী করেছিলাম। ওরা সুরেলা করার পর প্রথমে ওখানে এসে বাজিয়েছে। তো ওরা বলছে ওখান থেকে ওদের যাত্রাটা শুরু আর কি। এবং প্রথম ওই যে সাহস সঞ্চয় করার ব্যাপার থাকে না, যে মঞ্চে উঠা, ওই মঞ্চে উঠা, তারপর তো ওটা আস্তে আস্তে একসময় ইতিহাস হয়ে গেল পুরাটাই। একদম ইতিহাস। এবং এত গানের সঙ্গে আপনার সম্পৃক্ততা, গানের সঙ্গে তো নানান স্মৃতিও রয়েছে। এই মুহূর্তে কোনো একটি গানের স্মৃতি যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, গানের স্মৃতি, আমি একটা পার্থের একটা গানের স্মৃতির কথা বলি। এই গানটা হচ্ছে আমি ভুলে যাই তুমি আমার নাম। হ্যাঁ, কথাগুলো মনে হয় এরকম: দক্ষিণা হাওয়া ওই তোমার চুলে ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে, কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ, আমি ভুলে যাই তুমি আমার নাম। তো এটার গল্পটা একটু বলি। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি যখন আমরা যেতাম, আমি ম্যানেজমেন্টে ছিলাম, তো ছোট্ট একটা খাল ছিল, ওটার উপর একটা ব্রিজ ছিল। ব্রিজ দিয়ে পার হলেই আমাদের কমার্স ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টি একসাথে। সিঁড়ি দিয়ে উঠলে একটা ওই বারান্দা থাকে, বারান্দার উপর ছোট্ট একটা ওয়াল, ওখানে বসা যায়। বসলে ওই খালের ওপারে এসে বাস থামতো, বা ট্রেন থেকে ছেলেমেয়েরা এসে ওখানটায় নামতো। দেখা যেত যে কারা কারা ঢুকছে। হ্যাঁ, আমরা ওখানে আগে আসলে বসতাম, কোনো বন্ধু বান্ধব আসলে ডাকতাম, এরকম আর কি। তো খুব খুব বাতাস ছিল ওই দিন। অনেকে আসছে, একটা মেয়ের চুল উঠছে খুব, হ্যাঁ, চুল উঠতে উঠতে একটা চোখ ঢেকে গেছে। তো আমরা বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে আছি, আমি বলছি আচ্ছা দেখ তো কি সুন্দর লাগছে, এটা চুপ, একটা চোখ ঢেকে আছে এরকম চুলে, হ্যাঁ, এটা তো একটা ছবি, মানে পেন্টিংয়ের মতো। তো তারা আমাকে কতক্ষণ ঠাট্টাই আর কি করলো, দূর তুই বেটা সব কিছুতে পেন্টিং দেখিস, এই দেখিস সেই দেখিস। তো ওটা শেষ। তারপর যখন আমাকে ওই পার্থ তখন, এটা পার্থর প্রথম দিককার দুই একটা গানের মধ্যে একটা, সবেমাত্র সে সোলসে জয়েন করেছে ওই সময়। তো বললোই করতে, তখন আমি ওই যেটা চিত্রটা কেন জানি আসলো আর কি, তারপর ওকে লিখে দিয়ে দিলাম। এরকম যে গানগুলি যে লিখলেন, আপনি কি গান যখন লিখছেন, আপনার লেখা গান কিন্তু অনেক ব্যান্ডেই গীত হয়েছে, সেক্ষেত্রে ব্যান্ডের কথা মাথায় রেখে কি গান লিখেন আপনি? না, ব্যান্ডেরগুলো ওইভাবে করতে হয় না, কারণ ব্যান্ডেরগুলো আমরা জানি যে আমি যেভাবে লিখি কিনা, ব্যান্ডের কিন্তু একটা নিজস্ব স্টাইল থাকে। ওরা সুর করে বা ওরা অ্যারেঞ্জমেন্ট করার সময় ওইটা ওইভাবেই করে নেবে। আর ব্যান্ডের সময় পারতপক্ষে আমি তো প্রেমের গান লিখি না ব্যান্ডের জন্য। হ্যাঁ, ওটা কোনো বিষয়ভিত্তিক গান থাকে। হ্যাঁ, তো খুব কম প্রেমের গান লিখিতে, তা না, কিন্তু খুব কম। আর কাজেই ব্যান্ডের গান লিখতে আমার কোনো। এবারে খুব কঠিন একটি প্রশ্ন করব আপনাকে, আপনার প্রিয় ব্যান্ড কোনটি? না না, প্রিয় ব্যান্ডটা একটা বলা যে সম্ভব না। হ্যাঁ, তো আমি যদি বলি তাহলে হ্যাঁ একটাও বলতে পারি, একটা থেকে এই তারপর ধারা উপধারা বেরিয়েছে আর কি। আমি ধরে নিলাম সোলস, মানে সামগ্রিক সোলস, যেটা থেকে রানাসা বের হচ্ছে, যেটা থেকে এলআরবি বের হচ্ছে, এটা সব আপনাকে ধরতে হবে, ওই পরিবারটাকে। সুতরাং সোলস। মানে ওই পরিবারটাকে বললাম আর কি। আচ্ছা, গান নিয়ে কি আপনার অন্য কোনো পরিকল্পনা আছে কিনা আগামীতে? না, এই গানের ক্ষেত্রগুলো না, এইসব ক্ষেত্রে না পরিকল্পনা করে কিছু হয় না। ধরেন যেমন আজ যে শিশু লেগেছি, কোনো পরিকল্পনা করে না, বা এই একদিন ঘুম ভাঙা শহরে, যেমন এই যে আমরা নারী নিয়ে একটা গান করছি, এগুলো কোনো পরিকল্পনা ছাড়া না। আচ্ছা, মানে 8ই মার্চ এসছে, এটা ঠিক আছে যে আমাদের মানে এটার এই দিবসটা নিয়ে হঠাৎ মাথার মধ্যে একটা আসলো যে করলাম, এই দূর, কিন্তু এটা নিয়ে এখনও পরিকল্পনা করি এটা নিয়ে কী হবে না হবে, গানটা কারা গাইবে বা কীভাবে গাইবে, এটা শুরু, আগে শেষ হোক না। গানের এই যাত্রা আপনার অব্যাহত থাকুক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা, অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা আছেন আপনাদেরকে বলবো যে দোয়ায় রাখবেন এর দূরই। আজকে এই পর্যন্তই, বিদায়।